SKB বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। SLST বাংলা প্রিপারেশনের জন্য আমরা এসএসসির যে বিভিন্ন সালগুলো সলভ করছিলাম। আজকে 2001 সালের অনার্সে যেসব প্রশ্ন এসেছিল সেগুলো আমরা দেখব। এখানে একটা কথা বলি যে টেক্সট থেকে যে বিভিন্ন প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু আমরা রাখিনি, কারণ এখন সিলেবাসের বাইরে হয়ে গেছে সব কিছুই। সেই জন্য শুধুমাত্র ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস থেকে যেসব প্রশ্ন এসেছিল সেগুলোই আমরা দেখব, যাতে তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য খুবই সুবিধা হয় এবং নিজেও বুঝতে পারো যে কোন ধরনের প্রশ্ন এক্সামে এসে থাকে বা আসতে পারে, সে এমসিকিউ হোক বা 2 নম্বরেরই হোক। তো চলো দেরি না করে সেই প্রশ্নগুলো দেখি। আজকের 1 নম্বর প্রশ্ন, রূপোর গহনা কী ধরনের ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন তা বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। উত্তর, রূপা থেকে রূপো, স্বরসঙ্গতি, মানে ধ্বনি পরিবর্তন হয়েছে রূপা থেকে রূপো, স্বরসঙ্গতি। এখানে রূপা শব্দটি উচ্চারণের সময় শেষে আ ধ্বনিটি রয়েছে, সেটা অবশ্যই বুঝতে পারছো তোমরা। সেই ধ্বনিটি পরিবর্তন হয়ে কি হয়েছে, রূপো, রূপো হয়েছে। রূপো শব্দে ও ধ্বনিতে পরিণত হয়েছে। আর এই কাছাকাছি স্বরধ্বনির পরিবর্তন হলে তা কি হয়, স্বরসঙ্গতি হয়। 2 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে সেগুলো আর কি জানতে চেয়েছে। যে শব্দগুলো কি কি, নিমন্ত্রণ, ঢেকি, আলতা। উত্তর, নিমন্ত্রণ শব্দটি অর্ধ তৎসম শব্দ, আর ঢেকি শব্দটি একটি দেশি শব্দ, আলতা শব্দটি হলো একটি তদ্ভব শব্দ। 3 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্র জীবন প্রভাত কার লেখা? ওই লেখকের অন্য দুখানি সামাজিক উপন্যাসের নাম লেখো। উত্তর, মহারাষ্ট্র জীবন প্রভাত রমেশচন্দ্র দত্তের লেখা। রমেশচন্দ্র দত্তের লেখা আরও 2টি সামাজিক উপন্যাসের নাম হলো সমাজ এবং সংসার। 4 নম্বর প্রশ্ন, ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তিনি কি উপাধি পান? তার কাব্যের নাম কি? উত্তর, ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন মালাধর বসু। তিনি গুণরাজ খান উপাধি পান, আর তার কাব্যের নাম হলো শ্রীকৃষ্ণ বিজয়। 5 নম্বর প্রশ্ন, তৎসম শব্দ ও সংস্কৃত শব্দ দুটির মধ্যে সম্পর্ক কি? উত্তর, তৎসম শব্দ তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। তৎসম শব্দ ও সংস্কৃত শব্দ অনেকটাই সমান এদের সম্পর্ক। তবে এখানে একটা কথা বলি যে এখানে 2 নম্বরের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো নিজের মতো করে আর কি লেখার চেষ্টা করেছে। তোমাদের এর থেকেও আরও ভালো তোমরা লিখতে পারবে বা আশা করছি তাই। তবে তোমরা নিজেদের মতো করে উত্তর করার চেষ্টা করবে। 6 নম্বর প্রশ্ন, কাব্যগুলির রচয়িতা কে তা নির্ণয় করো। কুসুমের মাস, মরীচিকা, কঙ্কাবতী, ভূতম ভগবান। উত্তর, কুসুমের মাস কাব্যটি লিখেছেন অজিত দত্ত। মরীচিকা কাব্যটি লিখেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কঙ্কাবতী কাব্যটি লিখেছেন তৈলকনাথ মুখোপাধ্যায়। ভূতম ভগবান কাব্যটি লিখেছেন জয় গোস্বামী। 7 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও নামকরণ করেন কে? এই কাব্যের প্রধান নায়িকা এবং অপর একটি চরিত্রের নাম কি সেটা আর কি জানতে চেয়েছে। উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও নামকরণ করেন বসন্ত রঞ্জন রায় বিধুবল্লভ মহাশয়। এই কাব্যের প্রধান নায়িকা চরিত্র হলো রাধা এবং অপর একটি নারী চরিত্র হলো বড়াই। 8 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কাব্যগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও। সময়ের হিসেব অনুযায়ী সাজাতে বলেছে। মানসী, আরোগ্য, শেষ সপ্তক ও নৈবেদ্য। রবীন্দ্রনাথের কাব্য, মানসী দেখো 1890 সালে হয় প্রকাশিত, নৈবেদ্য 1901, শেষ সপ্তক 1935, আরোগ্য 1941। এখানে যে কাব্যগুলোর নাম রয়েছে সেই কালানুক্রমিকভাবে সাজালে মানসী, নৈবেদ্য, শেষ সপ্তক, আরোগ্য এরকম হয়। 9 নম্বর প্রশ্ন, ত্রয়ী কাব্যের রচয়িতা কে? ত্রয়ী কাব্যগুলির প্রকাশকাল উল্লেখ করো। উত্তর, ত্রয়ী কাব্যের রচয়িতা হলেন নবীনচন্দ্র সেন। ত্রয়ী কাব্যগুলির প্রকাশকাল হল নিম্নরূপ: কুরুক্ষেত্র 1893, রৈবতক 1887, প্রবাস 1896। 10 নম্বর প্রশ্ন, আলাউলের শ্রেষ্ঠ কাব্য কোনটি? এটি কোন মৌলিক কাব্যগ্রন্থের অনুবাদ?
উত্তর, আলাউলের শ্রেষ্ঠ কাব্য হল পদ্মাবতী। এটি মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্যগ্রন্থের অনুবাদ। 11 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের কয়টি ধারা রয়েছে এবং প্রত্যেক ধারার একজন করে কবির নাম লেখো। উত্তর, মঙ্গল কাব্যের 4টি ধারা রয়েছে, আর এই 4টি ধারার নামগুলি হলো মনসা মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য এবং অন্নদা মঙ্গল কাব্য। আর দেখো, একজন করে কবির নাম এখানে চেয়েছে। মনসা মঙ্গল কাব্য বিজয়গুপ্ত, চণ্ডীমঙ্গল মুকুন্দরাম চক্রবর্তী, ধর্মমঙ্গল ঘনরাম চক্রবর্তী এবং অন্নদামঙ্গল কাব্যে রয়েছে ভারতচন্দ্র রায়। 12 নম্বর প্রশ্ন, মধুরতা সৃষ্টি না, শুধু ভেঙে নতুন শব্দ আনয়ন করার পদ্ধতি হলো স্বরভক্তি। ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। উত্তর, রত্ন থেকে রতন। এখানে প্রথম শব্দ রত্ন, এটিকে সহজ ও সরলভাবে ভেঙে উচ্চারণ করতে গিয়ে রতন এই শব্দটির সৃষ্টি হয়েছে। এর ফলে সাথে অস ধ্বনির আগমন ঘটেছে, তাই এই ক্ষেত্রে স্বরভক্তি হয়েছে। এক্ষেত্রে কিন্তু মধুরতা সৃষ্টি হয়নি, বরং ভেঙে উচ্চারণ করতে গিয়ে নতুন শব্দের সৃষ্টি হয়েছে। এখানে আমি আমার মতো করে শব্দ নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো শব্দ এখানে নিতে পারো। 13 নম্বর প্রশ্ন, সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের রচয়িতাকে, তার রচিত আরও 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের রচয়িতা হলেন প্রেমেন্দ্র মিত্র। তার রচিত আরও 2টি কাব্যগ্রন্থের নাম হলো প্রথমা ও সম্রাট। এখানেও আমি আমার মতো করে কাব্যগ্রন্থের নাম নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত চরিত্রগুলি কোন উপন্যাসের তা নির্ণয় করো। এখানে চরিত্রগুলি কি কি রয়েছে দেখো, এলা, ইন্দিরা ঠাকুরন, কপিলা। উত্তর, এলা 4 অধ্যায় উপন্যাসের চরিত্র, আর এই 4 অধ্যায় উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ইন্দিরা ঠাকুরন পথের পাঁচালী উপন্যাসের চরিত্র, আর এই পথের পাঁচালী উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং পরে রয়েছে দেখো কপিলা। কপিলা পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্র, আর এই পদ্মা নদীর মাঝি উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। 15 নম্বর প্রশ্ন, ভূদেব মুখোপাধ্যায়ের রচিত 3টি গ্রন্থের নাম লেখো। উত্তর, ভূদেব মুখোপাধ্যায়ের রচিত 3টি গ্রন্থের নাম হলো নিম্নরূপ। 1 নম্বর পুরাবৃত্তসার, 2 নম্বর প্রাকৃতিক বিজ্ঞান এবং 3 নম্বর বাংলার ইতিহাস। এখানে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী নাম নিতে পারো। 16 নম্বর প্রশ্ন, প্রহসনের মাধ্যমে যে হাস্যরস সৃষ্টি হয় তা সংজ্ঞার মাধ্যমে বুঝিয়ে দাও। এখানে সংজ্ঞা হবে, সংজ্ঞার মাধ্যমে বুঝিয়ে দিতে বলেছে। উত্তর, সমাজে ভণ্ডামি ও অনাচারকে প্রহসনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ঔপন্যাসিক, আর কুপ্রথাগুলিকে শানিত বাংলা ভাষার মাধ্যমে সুন্দরভাবে বিদ্রূপ করা হয়েছে। 17 নম্বর প্রশ্ন, ট্র্যাজেডি ও মহাকাব্যের মধ্যে পার্থক্য কী। উত্তর, ট্র্যাজেডি ও মহাকাব্যের মধ্যে পার্থক্যগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর, মহাকাব্য বর্ণনাকে ব্যবহার করে, কিন্তু ট্র্যাজেডি বর্ণনাকে ব্যবহার করে না। 2 নম্বর, মহাকাব্য দীর্ঘ কবিতা। এই কাব্যে থাকে 8 থেকে 9টি স্বর্গ, কিন্তু ট্র্যাজেডিতে স্বর্গ সংখ্যা না থাকতেও পারে বা না থাকলেও চলবে আর কি। 3 নম্বর, মহাকাব্যের বিস্তৃতি বিশাল, কিন্তু ট্র্যাজেডির বিস্তৃতিতে বিশাল নয়। 18 নম্বর প্রশ্ন, পদ্মাবতী কাব্যের রচয়িতার নাম কি এবং কার পৃষ্ঠপোষকতায় কাব্যটি রচনা করেন। উত্তর, পদ্মাবতী কাব্যের রচয়িতার নাম হলো সৈয়দ আলাউল। সৈয়দ আলাউল মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় কাব্যটি রচনা করেন। 19 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, শব্দার্থের অবনতি কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। উত্তর, শব্দার্থের অবনতি কোনো শব্দের অর্থ আগে উৎকর্ষ সূচক হলেও পরবর্তীকালে তার দ্বারা হীন বা তুচ্ছ বস্তুকে বোঝালে তাকে অর্থের অবনতি বলে। যেমন রাগ, আর এই অর্থের অবনতিকে কিন্তু আরেকটি নামে আমরা ডাকতে পারি, সেটা হচ্ছে অর্থের অপকর্ষ। যেমন রয়েছে কি রাগ শব্দটির পূর্বে অর্থ ছিল কি আকর্ষণ, কিন্তু বর্তমানে রাগ শব্দটির অর্থ হলো ক্রোধ। তাহলে বুঝতেই পারছো যে রাগ শব্দটির আগে যে অর্থ, বর্তমানে যে অর্থ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অর্থের অবনতি ঘটেছে। এই প্রশ্নকটি এসেছিল 2001 সালে যারা অনার্সে বসেছিল, অর্থাৎ যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বসেছিল।
তাদের জন্য। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর তোমরা কী ধরনের ক্লাস পেতে চাও সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।